দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা তনয় বিশ্বাসের কাছে। শুরুতেই অভিনন্দন জানাতে চাই আপনাকে, আপনার অভিনীত সিনেমা রিলিজ হয়েছে সম্প্রতি চন্দ্রাবতী কথা, সেই সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে কেমন যাচ্ছে সব মিলিয়ে? সব মিলিয়ে বেশ ভালো যাচ্ছে। আর চন্দ্রাবতী কথা রেসপন্স আসলে খুবই ভালো এবং এটা খুবই পজিটিভ দিক দর্শকদের দিক থেকে, আমাদের আর্টিস্টদের দিক থেকে, সবার দিক থেকে, যে বাংলা সিনেমার আবার সেই যুগটা ফিরে আসছে। যে যুগটাকে একটা সময় আমরা বলতাম যে এটা স্বর্ণযুগ বাংলা সিনেমার, সো ওই জায়গাটা আবার ব্যাক করতে পেরেছি এবং মানে ব্যাক করছি। এবং মানুষ হচ্ছে আসলে খুবই ডিফারেন্ট ট্র্যাকের যে সিনেমাগুলো সেগুলোকে খুবই পজিটিভলি রিসিভ করছে, বিকজ এই গল্পগুলো আসলে হয় কি, এগুলো আসলে আমাদের নিজেদের রিলেটেড গল্প। বিকজ ধরেন আমি ছোট থেকে দেখে আসছি যে নায়ক নায়িকাকে বাঁচাচ্ছে, সেটা এখনও বাঁচিয়ে যাচ্ছে। সো ওইটা আসলে মানুষ অনেকদিন দেখছে এবং ওইটাকে কানেক্ট করতে মানুষের অনেক প্রবলেম হয়। বাট এখনকার যে গল্পগুলো না, সেগুলো আমাদেরই গল্প। এবং চন্দ্রাবতী কথা সত্যি কথা বলতে গেলে একদমই আমাদের গল্প, এবং এটা 1600 দশকের মানে ওই প্রেক্ষাপটের একটা গল্প। সো ওই সময় আমাদের বাংলার লাইফস্টাইল এবং সব কিছু মিলিয়ে কেমন ছিল, সেই সময় একটা কবি ছিল চন্দ্রাবতী, তার জীবনী নিয়ে এবং তার সময়কালটাকে উল্লেখ করা হয়েছে। সো ভালো রেসপন্স পাচ্ছি, মানে দর্শক খুবই প্রশংসা করছে, সব জায়গা থেকে অনেক ফোন কলস পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। ইটস রিয়েলি গুড। চমৎকার চমৎকার। যারা এখনো সিনেমাটি দেখেননি তাদের জন্য আপনার চরিত্রটা সম্পর্কে একটু তাদের জন্য জানতে চাই। অশোক বেসিক্যালি একজন পটুয়া। পটচিত্রের ব্যাপারে সত্যি কথা বলতে আমরা এখন অনেক কম মানুষ জানি, বাট এটা লোকশিল্পের একটা খুব বড় অ্যাসেট আমাদের। হয়তো আপনি ইউটিউব বা অন্যান্য সোর্সে সার্চ করলে যেটা পাবেন যে পটচিত্র হচ্ছে আসলে এমন একটা শিল্প যেটাতে 4টা বা 5টা স্লট থাকে, এটাতে একটা ছবি আঁকা হয় এবং ছবিগুলো নিজেদেরই গল্প থেকে আঁকা আর কি, এবং প্রত্যেকটা ছবির মাধ্যমে একটা গল্প ন্যারেট করা হয়। সো পটুয়ারা যেটা করে, ওরা শুধু ছবি আঁকে না, ওরা ছবিটা আঁকার পরে গান গেয়ে গিয়ে ছবিটাকে ন্যারেট করে, এটার বিহাইন্ড দ্য স্টোরি সে ন্যারেট করে। সো অশোক এমন একটা ক্যারেক্টার যে তার সাধনার জন্য একটা জায়গা থেকে পালিয়ে কামরূপ কামাখ্যায় যেতে চাই। বিকজ আমরা আগে জানতাম যে কামরূপ কামাখ্যায় সাধু বা টাইপের লোকেরা যায়। সো যাওয়ার পথে সে একটা জায়গায় স্টে করে, স্টে করার পর যেটা হয় যে সে একটা বর্ডার জোনে স্টে করে ওই এলাকার। সো পরবর্তীতে তাকে রাজা ডাকে এবং বেশ কিছু কথাবার্তা বলে এবং তাকে হুঁশিয়ার করে যে তুমি এটা করো না। এবং ওদের কিছু ব্যাপার থাকে, যেরকম ওরা কিছু বাউন্ডারিজ মেনটেন করে। এবং ধরেন এখন হয়তো অনেক টেকনোলজিস আছে এবং অনেক কিছু আছে যেটার মাধ্যমে আমরা শিখতে পারি, কিন্তু আগে আসলে গুরু ছাড়া কোনো কিছু শেখা সম্ভব ছিল না। সো অশোকেরও এখানে একজন গুরু থাকে যিনি তাকে বিভিন্ন রকম গাইডেন্স দেয়। সো যার কারণে তার একটা ব্যারিয়ার থাকে। সো সেটা হয় যে মাঝপথে তার গুরুটা মারা যায় এবং গুরু মারা গেলে সে হচ্ছে তখন এক্সপ্লোর করতে থাকে এবং এক্সপ্লোরেশনের একটা জায়গায়, যেরকম আগে এখন তো আমরা রং কিনতে পাই দোকানে, তা আগে তো এটা হতো না। সো আগে যেটা হতো যে আমাদের প্রাকৃতিক মাধ্যম থেকে রংটা কালেক্ট করা লাগতো। সো রংটা খুঁজতে যেই বেসিক্যালি সে হচ্ছে চন্দ্রাবতীকে ফাইন্ড আউট করে এবং একটা সময় গিয়ে একই সুতায় চন্দ্রাবতী এবং তার জীবনের লাইন আপটা তৈরি হয়, যেরকম চন্দ্রাবতী মন্ত্র পাঠ করছে এবং সে ছবিগুলো আঁকছে। সো এইভাবে তাদের একটা সিঙ্ক তৈরি হয় এবং যে সিঙ্কটা নিয়ে আসলে স্টোরিটা এগিয়ে যায়। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটি গল্প, বোঝাই যাচ্ছে। যারা দেখেননি দর্শকদেরকেও বলবো হলে গিয়ে সিনেমাটি দেখতে। এটা আসলে 1600 দশক তো একটা পিরিয়ডিক সিনেমা, আমি আসলে একটা ছোট মনিটরে বা একটা ডিভাইসে দেখলে আসলে ওই মজাটা পাবো না যেটা আমি আসলে হলে গিয়ে একটা সিনেমা দেখে মজা পাবো। নিশ্চয়ই। আপনি হলে গিয়ে দেখেছেন সিনেমাটি? জি, আমি 3বার দেখেছি। আচ্ছা, সাধারণ দর্শকের মাঝে গিয়ে দেখা, দর্শক সারা তো প্রতিক্রিয়া তো বোঝা যায় আসলে হলে গেলে, কেমন পেয়েছেন সেটা? এটা একটা মজার স্টোরি আছে, হ্যাঁ, যেটা নিয়ে অলরেডি অনেকে নিউজ টিউজ করছি। বাট এটা আসলে কি, মানে আমি যখন অশোক ক্যারেক্টারটা করি, অশোক ক্যারেক্টারটা তো আসলে অশোক ক্যারেক্টারটার বেশ কয়েকটা লেয়ার আছে। মানে ধরেন আমি স্বাভাবিক যেটা আমি তনয় আসলে, সেটা আমি হচ্ছি খুবই আসে না হাসি খুশি একটা মানুষ, বা দেখা যাচ্ছে খুবই চঞ্চল মানুষ, বিকজ আমি ইয়াং। সো কিন্তু অশোক ক্যারেক্টার হচ্ছে খুবই সিরিয়াস ক্যারেক্টার। ও হচ্ছে পটুয়া, একই সাথে ছবি আঁকছে, অনেক বেশ কিছু সাধুর কিছু জায়গা বিলং করছে। সো ওই জায়গাটাকে হোল্ড করতে হচ্ছে আমাকে। হলে সিনেমা দেখতে গিয়েছি, কিন্তু সিনেমার টাইমে যেটা হচ্ছে যে পোস্টারে আমার যেই ছবিটা আছে ওইটার সময় আমি আসলে একটা মানে অশোকের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা প্লে করেছি। এবং ওইটার জন্য যেটা হচ্ছে যে ধরেন যে আমি এখন একটা ওয়েট ক্যারি করছি যেটা আমার নর্মাল ওয়েট, কিন্তু ওই টাইমে আমাকে ওয়েটটা ডাউন করতে হয়েছে, মানে ইটস লাইক 45 to 55 এরকম একটা রেঞ্জে রাখতে হচ্ছে। তো আপনি 50 থেকে 55টা আমি মেনটেন করে গেছি ক্রমাগত 2 বছর। এবং এর মাঝখানে মোটামুটি অনেকগুলো কাজ করা হয় নাই বা অনেকগুলো কাজ আবারও করেছি। সো মানুষ আমাকে ওইভাবে কানেক্ট করেছে। এখন যখন তারা আমাকে এইভাবে দেখছে, এবং তখন তো আমার চুল দাড়ি অনেক বড় ছিল, কারণ ওইটা আমার ক্যারেক্টার ডিমান্ড ছিল এবং ওইটার জন্য আমাকে ডেডিকেটেড হতে হয়েছে। সবাই সিনেমাটা দেখে যখন বের হয়ে আসছে,
বের হয়ে আসার পরে একটু আমাকে নিয়ে কনফিউজড, আচ্ছা ওনাকেই তো দেখেছি কিন্তু ওনাকে তো চেঞ্জ পাচ্ছি। সো এরপরে তারা শিওর হচ্ছে আচ্ছা না 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 উনিই তো ছিল আসলে। ইটস মানে খুবই মজার এটা। সো মানে এইটা আসলে একটা আর্টিস্টেরও দায়িত্ব আসলে ক্যারেক্টারটাকে, মানে এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি ক্যারেক্টারটা অনেক বেশি ধারণ করতে পেরেছি, যে নর্মাল লাইফের অশোক মানে নর্মাল লাইফের তনয় আর স্ক্রিনের অশোক, এটা মানুষের একটু ভাবতে হচ্ছে কানেক্ট করতে। নিশ্চয়ই এই যে বলছিলেন যে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়েছে এই চরিত্রের মতো করে, এবং সেটা 2 বছর কন্টিনিউ করতে হয়েছে। এই যে একটা প্রস্তুতি বা এই যে একটা স্ট্রাগলের ব্যাপার থাকে, এই অশোক চরিত্রটাকে ধারণ করার জন্য আসলে প্রস্তুতি পর্বটা কেমন ছিল? আর আগে আমি যাদেরকে ক্রেডিট দিতে চাই সেটা হচ্ছে আমার টিম এবং আমাদের ডিরেক্টর রাশেদ ভাই, যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত হেল্প করে গেছে প্রত্যেকটা স্লটে। এবং আমার যখন কল আসে বেসিক্যালি, তখন আমি জানতামই না আসলে এটা একটা সিনেমার কাজ। মানে আমাকে জাস্ট একটা কল আসে যে আপনার লুকটা ভালো লাগছে, সো আমরা একটা মিটিং করতে যাচ্ছি। সো আমি নর্মালি যেরকম কাজ হয়, সো আমি ওইভাবেই গেছি, গিয়ে আমাকে পরে একটা ধুতি পরতে দিল, আমি ধুতিটা পরলাম। এরপর হচ্ছে অডিশন নিল, তখনও আসলে স্ক্রিপ্টের জাস্ট আমাকে একটা ছোট্ট স্লট দিয়েছিল, সো আমি জানতাম না ইটস আ মুভি স্ক্রিপ্ট। সো এরপরে ডাকলো, আমাকে ডাকার পরে কয়েকদিন পরে ফোন করে ডাকলো, তখন আমি জানলাম যে এইটা বেসিক্যালি একটা সিনেমা এবং একটা পিরিয়ডিক ফিল্ম, আমাদের এখানকারই স্টোরি। সো ডেফিনেটলি তখন আমি খুব এক্সাইটেড হয়েছি, কিন্তু ওটার জন্য ডেডিকেশন বলতে ওটার জন্য আমাকে 2 মাস রিহার্সাল করতে হয়েছে, একটা ওয়ার্কশপ প্রসেস ছিল আমাদের 1.5 থেকে 2 মাস। আমরা প্রত্যেকটা আর্টিস্ট সিনিয়র টু, মানে আমি এখন অনেক ইয়াংস্টার, সেই জায়গা থেকে আমি নিজেকে জুনিয়রই বলবো, সো সবাই প্রত্যেকে রেগুলার একটা অ্যাক্টিং করেছে। বিকজ ওইখানে একটা প্রবলেম ছিল কি, যে এখন আমরা অনেক ফাস্ট লাইফস্টাইলের মধ্যে আছি, হ্যাঁ, মানে আমাদের জন্য সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আগেকার দিনে না মানুষ আসলে অনেক এত ফাস্ট লাইফে ছিল না, তাদের লাইফে আরও অনেক কিছু ছিল। সো ওই জায়গাটাকে আমাকে নিজেকে নিয়ে যেতে হয়েছে। এবং এরপরে যেটা হয়েছে, আমাদের মুভির এক্সেন্টটা হচ্ছে মানে ময়মনসিংহের, বিকজ চন্দ্রাবতী ময়মনসিংহের। সো আমাদের স্টোরিটাও ওই মানে হাওড়া অঞ্চলে, সো যার কারণে আমাদেরকে ভাষাটাও অ্যাডাপ্ট করতে হয়েছে। সো ওইটা একটু ডিফিকাল্ট ছিল। এবং আমার ক্ষেত্রে আরেকটু ডিফিকাল্টিস যেটা ছিল সেটা হচ্ছে আমি বেসিক্যালি ড্রয়িং ব্যাকগ্রাউন্ডের, মানে পেইন্টিং ব্যাকগ্রাউন্ডের, কিন্তু পটুয়াদের যে ছবি আঁকার স্টাইল, যেটা হচ্ছে ওরা এইভাবে ব্যালেন্স করে দেন ওরা ড্রয়িংটা করে, কিন্তু আমি ইউজুয়ালি যেভাবে লিখি ওভাবে ড্রয়িংটা করি। সো ওইটাকেও আমাকে আলাদা করে অ্যাডপ্ট করতে হয়েছে। এবং নর্মাল পেইন্টিং, পটচিত্র, এইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। এবং ধরেন যে যেহেতু পটুয়া ক্যারেক্টারটা একটা মানে আর্টিস্ট ক্যারেক্টার, এবং ওদেরকে গানও অ্যাড করতে হয়েছে স্টোরির সাথে, সো এই বডি ল্যাঙ্গুয়েজটাও আমাকে অ্যাডপ্ট করতে হয়েছে। বাহ, অনেক বড় একটা প্রস্তুতি পর্ব তার মানে সম্পূর্ণ করে আপনাকে শুটিং স্পটে আসতে হয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো সহশিল্পীদের কথাও একটু জানতে চাই যে তাদের কারা কারা ছিলেন এবং তাদের সাথে কাজ করার শুটিং অভিজ্ঞতা কেমন ছিল? মেইন চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছে দিলরুবা দোয়েল। আর এর পরবর্তীতে সিনিয়র আর্টিস্টও অনেকে ছিল। জয়ানন্দ ক্যারেক্টার করেছে বর্ষণ, ইমতিয়াজ বর্ষণ। আর এর সাথে সিনিয়র আর্টিস্ট অনেকে ছিলেন, যেরকম রাকায়েত ভাই ছিলেন, মুরাদ ভাই ছিলেন, আনোয়ার পারভেজ মুরাদ ভাই, এরপর হচ্ছে মিতা আপা ছিলেন। সো অনেক সিনিয়র আর্টিস্টও ছিলেন। মানে ইটস আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স আসলে সবার সাথে কাজ। এবং সবার কথা সবাই আসলে খুবই অ্যাপ্রিসিয়েটিং, মানে সিনিয়রদেরও একটা বড় স্পেস আমাদের জন্য দিয়েছে, মানে সিনিয়র অনেক বেশি হেল্প করেছে আমাদেরকে, যেটা আসলে অনেক বড় প্রাপ্তি এই জায়গা থেকে। নিশ্চয়ই, নিঃসন্দেহে। এই যে এত বড় প্রস্তুতি পর্ব, সিনেমা শুটিং সব শেষ করে যখন হলে গিয়ে সিনেমাটা দেখলেন, যেটা কল্পনায় ভেবেছিলেন যে সিনেমাটা এরকম হবে, বড় পর্দা এভাবে দেখবো, সেটা কি কল্পনাটাতে কি মিট করতে পেরেছে? যখন আমরা থিয়েটারে শিখেছি বা ধরেন স্কুলিং করেছি, কোর্স করেছি, তখন আমাদেরকে বোঝানো হয়েছে যে একটা আর্টিস্টের কাজ হচ্ছে ইম্যাজিন। মানে ইফ আই ওয়ান্ট টু প্লে সামওয়ানস ক্যারেক্টার, দেন আই হ্যাভ টু ইম্যাজিন লাইক হিম, সে কেমন ছিল, হ্যাঁ সে কেমন ছিল বা তার মতো করে হতে হবে। সো সেই জায়গা থেকে একটা ভাবনার জায়গা ছিল, কিন্তু আসলে আমি জানতাম না তো কতটা পেরেছি, বিকজ আমি তো ক্যারেক্টারে ছিলাম। কিন্তু যখন আসলে স্ক্রিনে দেখেছি, ইটস রিয়েলি বিগ। মানে তখন আসলে আমি দেখার পরে আর নিজেকে আসলে বড় পর্দায় দেখাটাও একটা অন্যরকম অনুভূতি। তার সাথে আসলে সিনেমাটা যতটা আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আপনার ভালো লেগেছে। বাহ, চমৎকার চমৎকার। এই নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা আসলে আত্মতৃপ্তিটা অনেক বেশি জরুরি, এবং এটা পেলেই মনে হয় যে না, কাজ বা কষ্টগুলো সার্থক হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার একটু জানতে চাই যে টিভিসিতে তো কাজ করেছেন, অনেক অল্প সময়ের মধ্যে অনেক এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে হয়, সেটা কতটা চ্যালেঞ্জিং? সিনেমা বা নাটকের ক্ষেত্রে যেটা হয় কি, স্ক্রিপ্টকে অনেক বেশি মানে ইটস লাইক মানে যেটা আমাদের অনেকে এই ভাষায় বলে যেটাকে পোস্টমর্টম করতে হয় কাইন্ড অফ। মানে এটা আমি কোথায় পজ দিব, কোথায় কী করবো, পুরো স্ক্রিপ্টটাকে আমাকে আবার হচ্ছে কাটাকাটি করতে হয় ওটার উপর দিয়ে। বিকজ ওইটাকে আমার করতে হয় যে আমি কীভাবে ডেলিভারি দিব, কোথায় আমি পজটা নিব, কোথায় আমি এক্সপ্রেশনটা দিব, কোথায় আমি লুকটা দিব।
সো ওইটাতে মোর এফোর্ট দিতে হয় আমাদেরকে আসলে। আচ্ছা, তার মানে যদি বলতে চাই যে সিনেমা, নাটক, টিভিসি কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেক্ষেত্রে কি সিনেমার নামটা আসবে নাকি টিভিসির নামটা আসবে? সিনেমার নাম আসবে। আচ্ছা, সিনেমার নাম আসবে বিকজ আমি কাজে এফোর্ট দিতে খুব পছন্দ করি, কারণ আমার কাছে কাজটা খুবই স্পেশাল, কারণ আমি কাজটা ভালোবেসে করতে চাই। তো সেই জায়গা থেকে সিনেমাতে আমি ওই এফোর্টটা দেওয়ার সুযোগটা পাই এবং সবার সাপোর্টটা পাই এফোর্টটা দেওয়ার ক্ষেত্রে, এবং একটা সিনেমা একটা বড় ব্যাপার, তো সেই ক্ষেত্রে যেটা হয় সবাই আসলে ওই এফোর্টটা দেয়। সো ওই জায়গাটাতে আমি কাজ করতে আমার কাছে মনে হয় আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আচ্ছা, অনেকেই বলেন যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকলে বা একটু আগে থেকে অভিনয়টা শিখে আসলে, গ্রুমিং করে আসলে কাজ করতে সুবিধা হয়। আপনার কাছে কি মনে হয়? একদমই কিছু জানি না, বা আমি জাস্ট দেখছি। সেই জায়গা থেকে আমি যখন কাজ করতে আসব, সেই জায়গাটায় না আমার অনেক বেশি আনইজি লাগবে বা অনেক বেশি ফিক্সড হয়ে যাব আমি। কিন্তু যখন আমার একটা এক্সপিরিয়েন্স থাকবে, ওই জায়গাটা আমাকে অনেক বেশি হেল্প করবে। কিন্তু দুইটার প্যাটার্ন টোটালি আলাদা, মানে থিয়েটারের অ্যাক্টিং এবং যদি আপনি বলেন সিনেমা অ্যাক্টিং, এই দুইটা ডিফারেন্স। আসলে দুইটাই অ্যাক্টিং, বাট দুইটা ডিফারেন্ট। বিকজ আপনি যখন একটা থিয়েটারে অ্যাক্টিং করেন, সেটা অনেক বেশি লাউড হয়, বিকজ সেইখানে আসলে সাউন্ড সিস্টেম ওইভাবে থাকে না, আপনাকে অনেক শাউট করে কথা বলতে হয়, অনেক বড় বড় করে এক্সপ্রেশন দিতে হয়, বিকজ দের ইজ আ লট অফ ক্রাউড যাকে আপনি অ্যাটেনশন দিচ্ছেন। কিন্তু যখন আপনি একটা সিনেমাতে কাজ করতে আসেন তখন, বা একটা টিভিসি বলেন, একটা নাটক বলেন, সেখানে যখন কাজ করতে আসেন, তখন জিনিসটা অনেক বেশি মিনিমাইজড হয়ে আসে। তখন আপনি যদি থিয়েটারের মতো করে বড় করে অ্যাক্টিং করেন, তখন ওটা আপনাকে ওভার অ্যাক্টিং লাগবে। আবার আপনি খুব বেশি লেসও করতে পারবেন না, খুব বেশি। এখানে আসলে যেটা কাজ করে যে অনেক এফোর্ট দেওয়ার ব্যাপার, যে প্র্যাকটিসটা আসলে থিয়েটারে হয়, সেটা পরবর্তীতে এসে হয়তো অনেকটা কাজ করে, স্ট্রাগল করার জায়গাটা। যে ওই প্র্যাকটিসটা আসলে কাজে দেয়। বিকজ একটা অ্যাক্টরের কি আসলে, একটা অ্যাক্টরের যে প্র্যাকটিসগুলো হয়তো অনেকে আমরা জানি, বা অনেক ক্ষেত্রে হয়তো অনেকে জানে না। যেটা হয় যে ইভেন আমি নিজেও অনেকদিন পর্যন্ত জিজ্ঞেস করছি অনেক সিনিয়র আর্টিস্টদের কাছে, বা অনেক যারা এখনও অনেক সিনিয়র জায়গায়, তাদের কাছে অনেকদিনই জিজ্ঞেস করছি যে আসলে একটা আর্টিস্টের প্র্যাকটিস কী হতে পারে। মানে আমি জানি যে একটা মানুষ যখন গান গায়, সে গানে রেওয়াজ করে প্রত্যেকদিন ভোরবেলা, বাট আমি কি করবো? আমি তো একজন আর্টিস্ট। হ্যাঁ, আমি ঠিক আছে, আমাকে নিজেকে মেনটেন করবো, সব কিছু মেনটেন করবো। সো তখন আমাকে সে বলছে যে একটা আর্টিস্টের সব কিছু মেনটেন করতে হয়। তুমি রেওয়াজও করবে, তুমি নিজের ফিজিককেও মেনটেন করবে, তুমি নিজের চুলটাও মেনটেন করবে, নিজের ফেস এবং এভরিথিং মেনটেন করবে, বিকজ দিন শেষে তোমাকে মানুষ দেখবে, সবকিছুই আসলে প্রেজেন্ট করতে হয়। এবং এই চর্চার যে ব্যাপারটা, যে সকালে উঠে আমি রেওয়াজ করব, বা ধরেন যে আমার ভোকালটা ঠিক রাখবো, এই প্রত্যেকটা প্র্যাকটিস আসলে থিয়েটার থেকেই শেখানো হয়। আচ্ছা, সেই জায়গাটা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাই, খুব সংক্ষেপে একটু সামনের পরিকল্পনা জানতে চাইবো, কারণ আমরা গল্প করতে করতে একদম আয়োজনের শেষ প্রান্তেই চলে এসেছি। যতদিন বেঁচে থাকবো, জানি না কতদিন থাকবো, ততদিন আসলে অভিনয়টাই করে যেতে চাই মন দিয়ে, এবং আমি অভিনয়টাকে ভালোবাসি। সো সেই জায়গা থেকে এখন বেশ কিছু কাজেরও কথা হচ্ছে, বা বেশ কিছু কাজও হচ্ছে। সো আমি আসলে অভিনয়টা নিয়েই থাকতে চাই, এটার বাইরে আসলে আর কিছু প্ল্যান করতে চাই না। অনেক শুভকামনা আপনার জন্য। প্রত্যাশা করছি যে সামনে আরো অনেক ভালো ভালো কাজ আমরা আপনার কাছ থেকে পাবো। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত স্কটিশ লেখক ওয়াল্টার স্কটের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।